আচ্ছা, চাকরিটা কি তোর আর দরকার নেই? কেন কৃষ্ণাদি, এ মাসে কদিন কামাই করলি? কি করব, কাল আসার পথে ও জোর করে বি গার্ডেনে নিয়ে গেল। আর গত সপ্তাহে ওর জন্মদিন ছিল, আমায় বলল সকাল থেকে ওর বাড়ির নেমন্তন্ন। আর তুইও ড্যাং ড্যাং করে চলে গেলি। লোকের কথা বাদ দে, তোর ছেলেমেয়েরা শুনলে কি ভাববে বলতো? যার উদ্দেশ্যে বলা সে চুপ। কৃষ্ণা একটু থেমে বলে, অনিতা, চাকরি গেলে আদিত্যর কিছু নয়। দেশে ওর অনেক জমি বাড়ি আছে, চাষাবাদ করে বা জমি বিক্রি করে বাকি জীবন কাটিয়ে দেবে। তোর কি হবে? চোখ নাচিয়ে অনিতা বলে, ও যদি আমায় বিয়ে করে? সেটা তোমাদের ব্যাপার। বলতে বলতে ঠোঁট বাঁকিয়ে নিজের কাজে চলে যায় কৃষ্ণা। পেছনে অনিতা। তাদের বিয়ার কারখানায় প্রোডাকশন সেলে ছেলেরা কাজ করে, মেয়েরা প্যাকেজিংয়ে। দুপুরে ক্যান্টিনে সবার মধ্যে একটু আধটু গল্পগুজব। আদিত্যর সঙ্গে অনিতার পরিচয় এখানেই। অনিতা দেখত আদিত্য কারোর সঙ্গেই তেমন কথা বলছে না, টিফিন বক্স থেকে নিঃশব্দে খেয়ে হাত মুখ ধুয়ে চলে যাচ্ছে। অনিতাই আলাপ করেছিল। পরে কৃষ্ণার কাছে জেনেছিল আদিত্যর দেশের বাড়ি ঘাটালে। এক নৌকাডুবিতে ছেলে বউ মারা যায়, আর বিয়ে করেনি। ধুলাগড়ে এসে এই কারখানায় কাজে লেগেছে সে। কাছাকাছি ভাড়া থাকে, নিজেই রেঁধে খায়। শুনে কষ্ট হয়েছিল অনিতার। তারপর থেকে অনিতা রোজ এগিয়ে এসে আদিত্যের সঙ্গে কথা বলত। আদিত্য কামাই করলে খোঁজ নিত। একদিন কারখানা হঠাৎ ছুটি হয়ে যাওয়ায় সবাই সিনেমা দেখতে গেল। অনিতার পাশে আদিত্যর সিট পড়ল, আর অনিতার হাতটা কিছুক্ষণ আদিত্যর হাতে চলে গেল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। মাঝে মধ্যে দুজনে টুকটাক বেড়াতে গেছে। অনিতা কয়েকদিন ঘুরেও এসেছে আদিত্যর বাড়ি। আদরে আদরে তাকে ভরিয়ে দিয়েছে আদিত্য। বিয়েরও প্রস্তাব দিয়েছে। ছেলেমেয়ের কথা, লোকলজ্জার কথা ভেবে অনিতা রাজি হয়নি। না হলে আদিত্যকে স্বামী হিসেবে পেতে তারও যে ইচ্ছে করে না তা নয়। যেমন সুপুরুষ তেমনি মিষ্টি ব্যবহার। তাদের প্রেমের কথা মুখে মুখে ছড়িয়ে পড়তে দেরি হয়নি। একদিন সকালে বাজারে পাশের গ্রামের গুরুপদ মণ্ডলকে ডেকে গৌর বৈরাগী বলল, আর ভায়া, আমাদের গ্রামের অনিতা যা শুরু করেছে, ওই যে গো, পঞ্চানন বৈরাগী ছিল না, বছর 5 আগে অ্যাক্সিডেন্টে মারা গেল, তার বিধবা। ও হো, সে কি করেছে? রসালো খবরের ইঙ্গিত পায় গুরুপদ। ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, কদিন পরে নাতি নাতনি হবে, আবার বিয়ে করবে বলে নাচানাচি শুরু করেছে গো। সে কি গো, মাগির বয়স কত হলো? 35-36 হবে বলে রহস্যময় হাসে গৌর। তারপর ঠোঁট চাটতে চাটতে বলে, গায়ে গতরে বেশ টুকটুকে ফর্সা, টানা টানা চোখ নাক। বিয়ের দরকার কি? তুমি তো মাঝে মধ্যে। গুরুপদ ঠোঁট চাটে। খ্যাক খ্যাক হাসিতে ফেটে পড়ে গৌর। সে চেষ্টা কি শেয়ার করেনি? গুরুপদ শুধোয়, পাত্তরটা কে? আরে ধুলাগড়ে যে কারখানায় কাজ করে অনিতা, সেখানেই এক দামড়ার সঙ্গে লটর পটর। এখন একটা পাকাপাকি ব্যবস্থা দিচ্ছে। তোমরা জানলে কি করে? কাল রাত্রিরে মায়ে পোয়ে তুমুল ঝগড়া, আমাদের বাড়ি পাশেই। সব কথা শুনতে পাচ্ছিলুম। হারাধন আগেই মেলামেশার খবর পেয়েছিল। যেই ধরেছে অনিতাকে, অমনি সে তেলে বেগুনে জ্বলে উঠল, চেঁচিয়ে বলল, তোর কি? তুই আমায় খাওয়াস না পরাস? বিয়ের পরেই বউয়ের কথা আলাদা হয়ে গেলি। হারাধন আরও রেগে গিয়ে বলল, তাই বলে তুমি যা খুশি তাই করবে? অনিতা বলল, বেশ করব, প্রেম করব, দরকার হয় বিয়ে করব। বলা মাত্র অনিতার চুলের ঝুঁটি ধরে হারাধন। তার বউ সুমিত্রা দৌড়ে না গিয়ে ছাড়ালে এই আলোচনা ঘণ্টার পর ঘণ্টা চলতেই পারত। কিন্তু বাজারে দেরি করলে গুরুপদের গিন্নি তাকে আস্ত রাখবে না, তাই সে বিদায় নেয়। গৌর তার পথ ধরে। ছেলের হাতে মার খেয়ে রাতে একটুও ঘুম হয়নি অনিতার। গায়ে গতরে ব্যথা, জ্বর ভাব। জানলা দিয়ে সে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। সামনের কৃষ্ণচূড়া গাছে একটা কোকিল ডেকে যাচ্ছে। অন্যদিন এই ডাকটা খুব ভালো লাগে তার। আজ তার চোখে জলের ধারা। হঠাৎ সুমিত্রা দরজা ঠেলে ঢোকে। অনিতা জানত সুমিত্রাদি আসবে। অনিতার পাশে বসে পরম মমতায় অনিতার চোখের জল মুছে দেয় সুমিত্রা। বয়সে অনিতার চেয়ে সে কিছুটা বড়। অনিতাকে বোনের মতো ভালোবাসে। বাউরিয়া কটন মিলে বাঁধা চাকরি সত্ত্বেও সংসারের জন্য পঞ্চাননের তেমন কিছু না করা, রাত দিন নেশা করে অনিতার ওপর অত্যাচার, অকাল মৃত্যু, সবই তার জানা। 3টে পেট চালাতে অনিতা তখন হিমশিম। উচ্চ মাধ্যমিক পাশ সে। নার্সিং শিখবে বলে উঠে পড়ে লেগেছিল, কিন্তু হয়ে ওঠেনি। সুমিত্রাই তখন তার মাস্তুতো বোন কৃষ্ণাকে বলে অনিতার চাকরিটা করে দেয়।
কৃষ্ণা আগে থেকেই ধুলাগড়ের কারখানায় কাজ করত। কৃষ্ণার কাছে অনিতার প্রেমের ব্যাপারটা শুনেছে সুমিত্রা। তার মনে হয়েছে, ভালোবাসার কাঙাল মেয়েটা যদি ভালোবাসা পায় তাতে কার কি। একসময় সুমিত্রাই নীরবতা ভাঙে, বলে, ছি ছি, হারাধন এটা কি করল? 10 মাস 10 দিন যে তাকে পেটে ধরল, তার গায়ে হাত। এতক্ষণ নিঃশব্দে কাঁদছিল অনিতা। এবার ডুকরে কেঁদে উঠল। আমি ছেলেমেয়ের জন্য কি না করেছি বলো তুমি? নিজের সমস্ত গয়নাগাটি দিয়ে মেয়ের বিয়ে দিয়েছি। কারখানায় কাজ করে টাকা জমিয়ে হারাধনের আলু পেঁয়াজের ব্যবসার দোকান দিয়েছি। সব জানি বোন, সব জানি। তুই একটু শান্ত হ। সুমিত্রা বলে চলে, আজ বেরোসনি ভালো হয়েছে। রান্না চাপা, পেটে কিছু দে, নয়তো শরীর আরও খারাপ হবে। বলতে বলতে চলে যায়। হাতে তার অনেক কাজ। কর্তা বাজার থেকে চুনো মাছ এনেছে, সেগুলো বাছতে হবে। আগের মতোই জালনা দিয়ে আকাশের দিকে তাকিয়ে অঝরে কেঁদে চলে অনিতা। বেশ কিছুক্ষণ চোখের জলে ভাসতে ভাসতে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, চূড়ান্ত সিদ্ধান্ত। হঠাৎ তার ঘরে প্রথমে ঝটপট, তারপর ধপাস করে একটা শব্দ হয়। হারাধন আর তার বউ পাশের ঘরেই ছিল। আওয়াজ শুনে দৌড়ে যায় তারা। দেখে অনিতা সিলিং ফ্যানের রডে শাড়ি পেঁচিয়ে। দেখেই হারাধনের বউ চিৎকার জুড়ে দেয়, আর হারাধন আবার তার মাকে এই মারে কি সেই মারে। সুমিত্রা আবার এলো, পিছু পিছু পাড়ার আরও অনেকে। সুমিত্রা এসে অনিতাকে বুকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। এ কি করেছিস তুই? একটু আগে তোকে যে এত কথা বলে গেলাম, ছি ছি ছি। অনিতা কোনো উত্তর না করে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সকলে উপদেশ দেওয়া শুরু করল, নিজের ভালো নিজে বুঝতে শেখো অনিতা। তোমায় কি এসব মানায়? অল্প বয়সে লোকে প্রেম টেম করল, ঠিক আছে, কিন্তু এই বয়সে? তারপর নিজেকে শেষ করে দেবার চেষ্টা, কত বড় পাপ এটা। কারখানায় কাজ এবার ছেড়ে দাও। ইনকাম যদি করতে হয় জরির কাজ বা সেলাইয়ের কাজ করো। গম্ভীর মুখে জ্ঞানের কথা বলে পিছন ফিরে সবাই ফিক ফিক হাসছিল। দু একজন টিকা টিপ্পনিও করল। ঝুলন যাত্রা ফসকে গেল। এত অবজ্ঞা, এত অপমান। চোয়াল দুটো শক্ত হল অনিতার। অনেকে চলে গেলেও কয়েকজন এখনো ঘর বারান্দা করছিল। অনিতা উঠে বসে বেশ ঝাঁঝালো গলায় তাদের উদ্দেশ্যে বলল, আপনারা এবার আসতে পারেন, আমি একটু রান্না বসাবো, খুব খিদে পেয়েছে। হারাধনের বউ দরদ দেখিয়ে বলল, আজ না হয় আমিই ভাত দিচ্ছি, চান করে খেয়ে নাও। আপত্তি জানায় অনিতা, না না, দরকার নেই, আমি করে নিচ্ছি। দেখো আবার কিছু গোলমাল করে বসো না যেন। একে একে বিদায় নেয় সবাই। স্টোভে খিচুড়ি চাপিয়ে পাখার ভাঙা রডটার দিকে তাকিয়ে অনিতা মনে মনে বলে, বড্ড বাঁচিয়ে দিয়েছিস তুই। না হলে এতক্ষণে। চোখ সরিয়ে এবার আসবাবগুলোর দিকে তাকায়। বাবা মার কাছে বিয়েতে পাওয়া খাট, আলমারি, ড্রেসিং টেবিল, পঞ্চাননের কেনা শোকেস, নিজের কেনা টিভি, এসব তো নিয়ে যাওয়া যাবে না। শয়তান ছেলেটা না হলে আবার। দুপুরে চারদিক শুনশান। পুকুরে স্নান করতে যায় অনিতা। কোকিলটা তখনও কৃষ্ণচূড়া গাছে বসে, ডাকাডাকি করছে না। তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসল অনিতা। মনে মনে বলল, খিরে, থামলি কেন? চেঁচা। যতক্ষণ না তোর কোকিলা পাশে এসে বসে, চেঁচিয়ে যা। পুকুর পাড়ের গন্ধরাজ গাছটা ফুলে ফুলে ঢাকা। চারপাশে কি সুন্দর গন্ধ। মাত্র কটা দিনের জন্য ফুলগুলি থাকে। বুক ভরে শ্বাস নেয় অনিতা। ঠিক করে স্নান সেরে কয়েকটা গন্ধরাজ নেবে, রাধাকৃষ্ণের পায়ে দেবে। বাড়ি ফিরে পুজো সেরে খাওয়া দাওয়া মিটিয়ে মোবাইলটা অন করে সে। দেখে আদিত্যর একটা মিসড কল। সঙ্গে সঙ্গে কল ব্যাক করে। ফোন ধরেই আদিত্য জানতে চায়, কী ব্যাপার, কাজে এলে না? অনিতা বলে, শরীর খারাপ, তাই যেতে পারিনি। শুনে হাঁ হাঁ করে ওঠে আদিত্য। সে কি, কি হয়েছে তোমার? তেমন কিছু নয়, কাল যাব। ম্যানেজারকে একটু জানিয়ে দিও, রাখছি, বলে ফোনটা কেটে দেয়। সে জানে পাশের ঘরে বউ আড়ি পেতে বসে আছে। শাশুড়ি কি বলছে, কার সঙ্গে কথা বলছে, সব শুনছে। আলমারি থেকে নিজের জামা কাপড়গুলো একে একে বার করল অনিতা। পুরনো বাতিল করে নতুনগুলো বেছে রাখতে লাগল। কিছু কিছু করে আদিত্যর বাড়ি পাঠিয়ে দেবে সে। একসঙ্গে সব নিয়ে গেলে সবার নজরে পড়ে যাবে। জামা কাপড় গোছাতে গোছাতেই সে পেয়ে গেল তার ছেলেমেয়ের ছোটবেলার কয়েকটা ছোট পোশাক। সেগুলো বুকের কাছে, নাকের কাছে চেপে ধরে প্রাণপণে ঘ্রাণ নিতে লাগল।
আবার তার চোখ ফেটে জল এলো। অঝরে কাঁদতে লাগল সে।